আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেক ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ায় নিউজ করে মরিশাস যাবার পথে ট্রানজিটে দুদিন কাটালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির। অনেকের সাথেই এই দুদিনে তারা মিটিং করেছেন, বিজেপি নেতৃত্বের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং এই নিয়ে বাংলাদেশের মিডিয়ায় প্রচুর খবর প্রকাশিত হয়েছে এবং সবখানেই খুব পজিটিভ নিউজ ছিল। আসলে কি হয়েছে? গত 6ই এপ্রিল আমি একটা এপিসোড করেছিলাম। 7ই এপ্রিল ডক্টর খলিল এবং মিস্টার হুমায়ুন কবির দিল্লিতে গিয়েছিলেন এবং সেখান থেকে 9ই এপ্রিল তারা মরিশাসে গিয়েছেন ইন্ডিয়ান ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওশান সম্মেলনে। তো ভারতে তাদের কি আলাপ হতে পারে, ভারতে তাদের কি বার্তা দিতে পারে, এই সম্পর্কে আমি কিছু কথা আগাম বলেছিলাম। আমার মনে হয় যে আপনারা সেটা দেখতে পারেন। 8 তারিখে আমি দেখলাম যে একজন কমেন্টস করেছেন, আমার একজন দর্শক, যে মিল্টন ভাই একদিন হয়ে গেল, কি আলোচনা হয়েছে আপনি আমাদের জানান। আজকে আমি যখন কথা বলছি 12 তারিখ, 4 দিন হয়ে গেছে সেই মিটিংগুলো। তো আমি কেন 4 দিন সময় নিয়েছি, কারণ আমি এক্স্যাক্টলি ইনফরমেশনগুলো পেয়েছি গতকাল। আমি মনে করেছি যে একদম ভেরিফাইড ইনফরমেশন না হলে আমি আপনাদের কাছে দেব না, এবং আমি চেষ্টা করি সব সময় যেন যখন আমি কোনো ইনফরমেশন দেই তখন সেটা যেন ভ্যালিড হয়, সত্যি হয়। যখন আমি অ্যানালিসিস করি, আমার কোনো মতামত দিই, তখন সেটা আমার একটা অ্যানালিসিস বিশ্লেষণ হতে পারে। সেটা অনেক সময় আপনাদের পছন্দ হয়, অনেক সময় ভবিষ্যতের সাথে মেলে মেলে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই গত 3-4 দিন ধরে আমি বাংলাদেশের মিডিয়ায় এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছে যেভাবে শুনলাম, এবং গতকাল মধ্যরাতে আমার অস্ট্রেলিয়ান সময় প্রায় রাত 1:30, তখন আমি যখন একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গুলো পেলাম, তখন দেখলাম যে এ যাবৎ প্রচারিত তথ্যের অধিকাংশই সত্য না। বাংলাদেশ গিয়েছিল বেসিক্যালি 18টা পয়েন্টস নিয়ে, 18টা দাবি নিয়ে আলোচনা করতে। ভারতের কাছে তারা 18টা বিষয়ে ফেভার চেয়েছে। আর ইন রিটার্ন আপনারা জানেন যে ভারতের সাথে 10টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং এখানে দুই পক্ষেরই কিছু গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল। আসুন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি কি চাওয়া হয়েছিল। যে 18টি পয়েন্ট বললাম, আমি প্রায় 10টা থেকে 11টা পয়েন্ট পেয়েছি। প্রথমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা চেয়েছে, তেল চেয়েছে। বিশ্বের বর্তমান সংকটে মন্ত্রীরা যতই বলুক বাংলাদেশে তেলের সংকট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তেলের পাম্পে কি পরিমাণ লাইন পড়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশ তেল চায়, এবং পাইপলাইন দিয়ে শেখ হাসিনার আমলে নির্মিত বাংলাদেশ ভারতের ভেতরে যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বেশ কিছু ডিজেল পেয়েছে। বাংলাদেশ চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে আহ, শোধন করে বাংলাদেশের কাছে বিক্রি করবে। বাংলাদেশ বিদ্যুৎ চেয়েছে, বিশেষ করে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের যে বিল, সেই বিলটা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটু ফেভার চেয়েছে, যে মানে আস্তে আস্তে বাংলাদেশ বিলটা দেবে। 12টা নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত সরবরাহ, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেয়েছে বাংলাদেশ। 30শে জুন পর্যন্ত তারা এই নিত্য প্রয়োজনীয় 12টি প্রোডাক্ট যেন ভারত থেকে বাংলাদেশে যায়, সেটা নিশ্চয়তা চেয়েছে। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা ফলনের উপর নির্ভরশীল, যদি সাফিসিয়েন্ট ফলন হয়, যদি তাদের ইন্টারনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তারপরে যদি নর্মালি যেভাবে তারা পাঠায় সেই পরিস্থিতি বিরাজ করলে তারা বাংলাদেশে এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো রপ্তানি করবে। সীমান্তের হাট, দুই দেশের সীমান্তে
সাপ্তাহিক হাট বসতো এবং ইউনূসের আমলে এই হাটগুলো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্তের হাট চালু করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে এটি বিবেচনা করে দেখবে এবং এর সাথে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা এটা ভারতের জন্য বড় কনসার্ন। এই যে পুরো আলোচনা হচ্ছে বা ভারতের কথাবার্তায় আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে বাংলাদেশে তারা সিকিউরিটি কনসার্ন নিয়ে এ কারণেই উদ্বিগ্ন যে বাংলাদেশের থেকে যেন ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বা বিধ্বংসী কোনো তৎপরতা না চলে, এইটা ভারত ইনশিওর করতে চায়। ভারতের নিজস্ব নিরাপত্তাটা খুব জরুরি এবং তার জন্য বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতিটা ঠিক রাখতে হবে। গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবছরই 30 বছর যে চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার ভারতের সাথে, সেই 30 বছর মেয়াদী গঙ্গার জলের চুক্তিটি শেষ হয়ে যাবে এবছর। সুতরাং সেটি রিনিউ করার ব্যাপারে এর আগে ইউনূসের আমলে কিছু মিটিং হয়েছে, সেই মিটিংগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। তো ভারতের পক্ষ থেকে এই গঙ্গার পানি চুক্তি রিনিউ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে যে বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলের প্রবাহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, কখনো কমছে বাড়ছে, ভেরি আনপ্রেডিক্টেড কিছু বিষয় ঘটছে। তো সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভারত সম্ভবত বাংলাদেশের সাথে একটি গঙ্গা পানি চুক্তি করবে, তবে সেটি আগের মতো 30 বছর মেয়াদী হবে না। সর্বোচ্চ যদি চুক্তিটি হয় সেটি 15 বছর মেয়াদী একটি চুক্তি হতে পারে। তিস্তা নদীতে বাঁধ, এটি নিয়েও ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এবং এটি ভারত বলেছে যে এই যৌথ নদী কমিশন আছে এবং যেসব কমিটি আছে তারা আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন ভারত সরকার এটি দেখবে। ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যেমন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, মেডিকেল ভিসাটাও খুব কঠিন করে ফেলেছে। শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার জন্য যে এডুকেশন ভিসা সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় ভারত বলেছে যে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাটা তারা আগের চাইতে একটু বাড়াবে, কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ওপেন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ সেই সিকিউরিটি কনসার্ন ভারতকে তার আগে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট ভালো। এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই ইউনূসের আমলে বা জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় ভারতীয় দূতাবাসের অফিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আক্রান্ত হয়েছিল। সুতরাং ভারত এখনো মনে করছে যে তাদের যে অফিসের নিরাপত্তা সেটা এখনো তারা সিকিউর ফিল করছে না। সো এই অবস্থায় ট্যুরিস্ট ভিসা পেতে বাংলাদেশিদের আরো একটু অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের জন্য ভিসারও সেই একই কাহিনী, সেখানেও এই সিকিউরিটি কনসার্ন এবং সেখানেও যে আগের মতো যে একটু মানে শিক্ষার্থীদের যে এডুকেশন ভিসা দেওয়া হতো সেটি এই মুহূর্তে একদম ওপেন করে দেওয়া হবে না। তার মানে ভিসার যে সমস্যা সেটা একরকম থেকেই গেল। বাংলাদেশ থেকে যে 10 দফা চুক্তিতে মুচলেকা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, সেইখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে, কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদবদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া, এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালের জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা
এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় ফাঁকে একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিংয়েই কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে আহ, বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত দোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, যেখানে বাংলাদেশ যাচ্ছে, এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে, তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স, এগুলো আসলে এই মরিশাসেই আলোচনা হবে এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে দুজন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে যে শেখ হাসিনাকে চাইলেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন যে হাদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, উইচ আর বেসলেস, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা সেটি বন্ধ করা হবে। কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন সেটি বন্ধ করা হবে। কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিও বাতিল করা হবে এবং আইসিটির এই অংশটি বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেখা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেননি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার। এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি এবং সেখানে কোনো কিছু, কোনো নিশ্চয়তা নাই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড। আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। কোটি কোটি মানুষ ফেসবুকে লিখতেছে আমি আওয়ামী লীগ। এই যে শত শত কোটি মানুষ লিখতেছে আমি আওয়ামী লীগ, এটা ব্যান্ড করবেন কিভাবে? মানুষের হৃদয়কে ব্যান্ড করা যায় না, মানুষের অনুভূতিকে ব্যান্ড করা যায় না, মানুষের বিশ্বাসকে ব্যান্ড করা যায় না। কারণ আওয়ামী লীগ সেই 49 সাল থেকে তার দীর্ঘ ধারাবাহ পরিক্রমায় এটা এখন দাঁড়িয়েছে একটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ না। এটা একটা বিশ্বাস, একটা আদর্শ, একটা অনুভূতি, একটা পথ চলার পাথেও এবং একটা জাতিসত্তার উন্মেষের সবকিছু এই প্রতিষ্ঠান দিয়েছে। ফলে এটাকে কেউ ব্যান্ড করতে পারে না। এই প্রতিষ্ঠানের অধীনে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা এই প্রতিষ্ঠান অর্থাৎ আওয়ামী লীগের অধীনে চাকরি করেছে, আওয়ামী লীগ সরকার অধীনে এই প্রতিষ্ঠানের ডিক্টেশনে যুদ্ধ করেছে। এই প্রতিষ্ঠান এই বাংলাদেশ দিয়েছে, সেখানে তার মা প্রাইম মিনিস্টার হয়েছিল। এই প্রতিষ্ঠান দেশ স্বাধীন না করলে আজকে তারেক প্রাইম মিনিস্টার হতে পারতেন না। ফলে সব অর্জন যে দিয়েছে তাকে বিসর্জন দিলে নিজের আর কিছু থাকে না। যারা আজকে তারেক রহমানকে, আমি জানি না কাদের বুদ্ধিতে তিনি চলতেছেন, তারা তাকে সম্ভবত বিপদগামী করছেন এবং এই সব বড় বড় প্রতিষ্ঠানকে কাজ করতে দেব না এই কথা বললে কাজ কিন্তু মানুষ করেই যাবে। এই যে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলতেছে আমি আওয়ামী লীগ, বিচ্ছিন্নভাবে মিছিল করতেছে, গ্রেপ্তার হচ্ছে, জেলে যাচ্ছে, আবার বেরিয়ে আসতেছে। আমরা ডিজিটাল যুগ, এখন গ্লোবাল ভিলেজ, আমরা কমিউনিকেট করতেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঔদ্ধত্য দেখিয়ে আওয়ামী লীগকে স্তব্ধ করা যাবে না। আওয়ামী লীগের মানুষদের কণ্ঠস্বর, ভালোবাসা, অনুভূতি, বিশ্বাসকেও কোনোদিন বন্ধ করা যাবে না। আবারও সেই অভিযোগ, আবারও সেই প্রশ্ন, শেখ হাসিনার পতনের পেছনে সেনা সম্পৃক্ততা ছিল এমন দাবি উঠেছে। আবারও বিদেশি মিডিয়ায় রিপোর্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। তবু নীরব সবাই। কেন নীরব? প্রশ্নটা আছে কিন্তু উত্তর নেই। সম্মানিত দর্শক, 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, সবাই আমরা জানি। কিন্তু এই যে পরিবর্তন, এটা কি ছিল শুধুই আন্দোলনের ফসল, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো খেলা, অন্য কোনো ষড়যন্ত্র? একটা কথা বলতে পারি যে এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মোহাম্মদ ইউনূস, তিনি বড় গলায় দাবি করেছেন, কোথায় কখন করেছেন আপনারা সব জানেন। তিনি বলেছেন এত সহজেই পরিবর্তন হয়নি, এটা ছিল মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ। মজার বিষয় হলো, না দেশে না বিদেশে কোনো মিডিয়াই তাকে প্রশ্ন করেনি তিনি কিভাবে জানেন এই মেটিকুলাস ডিজাইন সম্পর্কে। তার কি সম্পর্ক এই প্ল্যানের সঙ্গে? বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজও ইউনূসের এই স্বীকারোক্তি নিয়ে টু শব্দটি করেনি, কারণ অজ্ঞাত। ফলে 18 মাস ধরে বাংলাদেশ নামক আমটি চুষে খেয়ে ইউনূস এর আঁটিটি গছিয়ে দিয়ে গেছেন অন্য একটি গোষ্ঠীকে, আরেকটি মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশনের মাধ্যমে। যাক, সে প্রসঙ্গ, আজকে এটি নিয়ে কথা বলবো না। শেখ হাসিনার পতনে সেনা সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাই আসলে আজকে, কারণ এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র বলছে তারা, এটি ছিল গভীর ষড়যন্ত্র। এতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। কিছু জুনিয়র কর্মকর্তা স্নাইপারের ভূমিকা পালন করেছিলেন, যারা ঢাকার বিভিন্ন অংশে ওই সময় অবস্থান নিয়েছিলেন। কি ভয়াবহ তথ্য যদি সত্য হয়। 2024 সালের 5 আগস্ট সকালে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের 3টি দল বলা হচ্ছে, যাদের সম্পর্কে মানে এরা হলেন বিএনপি এবং জামাতের সমর্থক, ওই অবসরপ্রাপ্তরা। তারা মিরপুর ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি এবং মহাখালী ডিওএইচএস এ জড়ো হয়েছিলেন। একটি দল ঢাকা রিসিপি চত্বরের দিকে, আরেকটি জাহাঙ্গীর গেটের দিকে এবং তৃতীয় দলটি মহাখালী রেলগেট পেরিয়ে বনানী ডিওএইচএস এর দিকে রওনা হয়েছিল, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আরো একটি দল অপেক্ষা করছিল। মানে বুঝুন কি মেটিকুলাস ডিজাইন। এই মিছিলগুলোতে আমাদের এখনই একটি সেনা সরকার চাই, কোট আনকোট, এই স্লোগান দেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসরমান দলটিতে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। প্রতিবেদনটি বলছে, ডিজিএফআই এর তৎকালীন কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী তাকে ফোন করে বলেন, মানে সাখাওয়াত সাহেবকে বলেন, স্যার আপনি একটি স্নাইপার জোনে প্রবেশ করেছেন, আর অগ্রসর হবেন না, মানে তার জীবন ঝুঁকির মুখে। সুপ্রিয় দর্শক, আপনারা মনে করে দেখুন, ঠিক এই বক্তব্যটি রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বলেছিলেন বক্তৃতাকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত। তার মানে এই অভিযোগটির অন্তত একটি সাক্ষ্য প্রমাণ তো পাওয়া যাচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই যে ভিডিওটি, ওই কথাটি, ওই ক্লিপটি ইউটিউব এবং ফেসবুক খুঁজলেই পাবেন। এটির জন্য তিনি আলোচিত সমালোচিত হয়েছেন ব্যাপক। এদিকে গত 6 এপ্রিল মানে এবছরের এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 2024 সালের 5 আগস্টের 8 দিন আগে একজন সেনা কর্মকর্তা তাকে স্নাইপারদের থেকে সতর্ক থাকতে বলেছেন। বুঝুন, স্নাইপার নিয়ে কি হাইপ তোলা হলো। যে স্নাইপাররা ততদিনে ঢাকার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছিল। আসিফ নজরুলের সাক্ষাৎকার এবং এই প্রতিবেদনের, নর্থ ইস্টের প্রতিবেদনের দাবি অনুযায়ী এটাও আসলে তাহলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সেনা কর্মকর্তা আসিফ নজরুলের বাড়িতে বা বাসায় তার সাথে দেখা করেছিলেন, আসিফ নজরুল বলেছেন, কিন্তু তিনি ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেননি। আসলে এগুলো তদন্তের আওতায় আসলে সব ঘটনা জাতির ইতিহাসের কারণেই কিন্তু এগুলো উন্মোচিত হওয়া দরকার। 2024 আন্দোলনে আপনারা একবার মনে করে দেখুন, এই স্নাইপার ইস্যুটি জনমনে কেমন ক্ষোভ সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার সরকারের বিপক্ষে সকলকে ক্ষুব্ধ করেছিল। আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম। এভাবে পাখির মতো মানুষ হত্যা করা কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু আসলে ভেতরের গুড় তো আসলে অন্য খেলায় ব্যস্ত ছিল। সবাই জানেন, গণভবন অভিমুখে পদযাত্রার ডাক ছিল 6 আগস্ট, এটি তো আপনারা জানেনই। কিন্তু হঠাৎ সেই কর্মসূচি এগিয়ে আনা হলো 5 আগস্ট। হঠাৎ করে দেশে তখন কারফিউ চলছিল, মনে করে দেখুন। বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ আটকাতে ঢাকার প্রবেশ পথগুলোতে গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ব্যারিকেড বসানো হয়েছিল। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, গভীর রাত পর্যন্ত কিচ্ছু টেনশন করবেন না, আমরা সব সামাল দেব। ঘটনা শুনুন এই প্রতিবেদন কি বলছে। উত্তরার প্রবেশ পথে মানে 5 তারিখের জন্য দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার রফিক। এই প্রতিবেদন বলছে, রফিকের অধীনস্থ সৈন্যরা লাউড স্পিকারে ঘোষণা করতে থাকেন, কোট আনকোট, কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে এগিয়ে যেতে পারেন। জনতা প্রথমে বিশ্বাস করেনি, আসলে সেনাবাহিনীকে বিশ্বাস করে মরবে নাকি। কিন্তু সেনাদের ক্রমাগত যে স্বাগত জানানোর ভঙ্গিতে তারা শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে ঢাকায় প্রবেশ করেন, মানে জনতা প্রবেশ করেন। ইউটিউবের বরাতে একাধিক সূত্রের মাধ্যমে আপনারা এটাও জেনেছেন যে 2024 4 আগস্ট রাতে বিএনপি চেয়ারপারসনের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ করেছেন। মানে আসলে বলা হয়েছে তাকে ডাকা হয়েছে, এটি ভিডিও ক্লিপও ইউটিউব ফেসবুকে আছে। আসলে যে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি পারেন কিনা। জেনারেল ওয়াকার পরদিন সকালে মানে 5 আগস্ট মেজর জেনারেল আকবরকে বিএনপি এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সেনানিবাসে নিয়ে আসার দায়িত্ব দেন। কিভাবে তিনি দায়িত্ব দেন? তখন তো দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তিনি কি করে এই দায়িত্ব পালন করেন? এই প্রশ্নগুলো আসলে অভিযোগ হলে সেটিকে সমূলে বিনাশ করা দরকার, সত্য হলে এর সঠিক বিচার করা দরকার। দেশের প্রতিটি মানুষ কিন্তু সচেতন মানুষ এটি মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল ওয়াকার 24 জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করার 1 সপ্তাহ পর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শুরুর দিকে এটি অত্যন্ত নিরীহ এবং একটি নির্দোষ আন্দোলন ছিল, সকলেই এটি স্বীকার করেন। অভিযোগ রয়েছে, তৎকালীন ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং একদল উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার নেতৃত্বে এই কোটা আন্দোলনটি পরিচালিত হয়েছিল বা সূচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় 16 জুলাই রংপুরের অজ্ঞাত হামলাকারীর গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলনটি সহিংস হয়ে ওঠে। অর্থাৎ এই হত্যাকে কাজে লাগানো হয়। যদিও এই হত্যা, মৃত্যু এটি নিয়ে নানান কথা আছে, আমি সে আলোচনায় এই প্রতিবেদনে যাচ্ছি না। নর্থ ইস্টের প্রতিবেদন জানাচ্ছে, নাহিদ ইসলাম আমাদের নেতা এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই সময়, সবাই না, কতিপয়
ডিজিএফআই এর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। দর্শক, এই যোগসূত্রকে ইঙ্গিত দেয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মানে এর আগে একটি কথা বলি, এই যে যোগসূত্রের কথা বলা হচ্ছে, ডিজিএফআই বা সেনাবাহিনীর কোন সদস্য এটি পারে কিনা। যাই হোক, যে চমকপ্রদ তথ্যের কথা বলছিলাম সেটি হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কতিপয় কর্মকর্তার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। নর্থ ইস্ট লিখেছে, কোটা আন্দোলন দমনে বাংলাদেশ পুলিশ রাবার বুলেট এবং পেলেট শট ব্যবহার করেছে। তাদের কাছে স্নাইপার রাইফেল বা 7.62 7.62 মিলিমিটারের ক্যালিবারের বুলেট ছিল না, যে দাবিটি করেছিলেন ইউনূসের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শেখাওয়াত, যার ফলে পরদিনই তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে নৌ পরিবহনে বসিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা জানেন, প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সালের 16 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে অজ্ঞাত হামলাকারীদের দূরপাল্লার গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এদের অধিকাংশকে পেছন থেকে গুলি করা হয়েছিল এবং তাদের মৃত্যু হয়েছে। সূত্র বলছে, পুলিশ এবং সরকারের বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার জন্যই এভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং সকল হত্যাকাণ্ড সরাসরি সরকারের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং তার প্রতিশোধ কিভাবে পুলিশের উপর নেওয়া হয়েছে আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে, তখনকার এসব হত্যাকাণ্ডের জন্য পুলিশ এবং শেখ হাসিনার ওপর দোষ চাপিয়ে সুশীল সমাজ থেকে আরম্ভ করে বাংলাদেশের গণমাধ্যম সকলে কি ধরনের একটা প্রপাগান্ডায় লিপ্ত হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রগুলো নর্থ ইস্টকে জানাচ্ছে এটি ছিল রাষ্ট্রদ্রোহিতা, কারণ ওই কর্মকর্তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তখনকার পর্যন্ত এই ঘটনা যদি সত্যি হয়, তথ্যগুলো সত্যি হলে এটি তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই নাকি। অবাক করার বিষয় হলো 8 আগস্ট ইউনূস দায়িত্ব নেওয়ার পর না গোয়েন্দা সংস্থাগুলো না ইউনূস সরকার কেউই এই হত্যাকারীদের, মানে ওই হত্যাকাণ্ডের যারা দায়ী তাদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কেউ কি খালাতো ভাই ছিল কারো? প্রতিবেদনটি বলছে, ওই সময় 46তম 46th পদাতিক ব্রিগেড এবং 9ম পদাতিক ডিভিশন ঢাকার সামরিক নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। হয়তো তারা চেয়েছিল, আমি জানি না, দেওয়া হয়নি এমনটি বলা হচ্ছে প্রতিবেদনে। এবং সরকার ও জননিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোলন্দাজ ডিভিশন তাদের কর্তব্যে অবহেলা করেছে। তো এই অবহেলা যদি করে থাকে, যে প্রতিবেদন বলছে একটি দেশপ্রেমিক সরকার মাত্র, দেশপ্রেমিক সেনাবাহিনীর শীর্ষ মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এই অবহেলা কি আসলে ইচ্ছাকৃত ছিল নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির নির্দেশে সংগঠিত ছিল, এটি আসলে উন্মোচন করা, এটি প্রকাশ করা। স্পষ্টতই বলা হচ্ছে ওই নিষ্ক্রিয়তার উদ্দেশ্য ছিল জাতীয় পর্যায়ের প্রকৃত ষড়যন্ত্রকারীদের, মেটিকুলাস ডিজাইনের মানে অংশীদার যারা ছিল, সুবিধাভোগী যারা ছিল, সুফলভোগী যারা হয়েছে, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের আড়াল করাই নাকি ছিল এর উদ্দেশ্য। আমরা মনে করি, দেশের সাধারণ মানুষ মনে করে, এই জায়গাটিতে হাত দিলেই হয়তো মেটিকুলাস ডিজাইনের শিকড় শুদ্ধ বেরিয়ে আসতো এতদিনে, কিন্তু কে করবে? সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে এর আগে ইন্ডিয়া টুডে একটি বিশ্লেষণধর্মী রিপোর্টেও একই ধরনের ইঙ্গিত দিয়েছিল, সেটি নিয়ে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন করেছি, লিডস নিউজে দেখে নিতে পারেন। অর্থাৎ এটা নতুন কোনো অভিযোগ নয়, বরং একই অভিযোগ আবার সামনে এসেছে। দেশের ভেতরেও এই আলোচনা থেমে নেই। ফেসবুক, ইউটিউব, চায়ের টেবিল সব জায়গায় একটাই প্রশ্ন, আসলে কি ঘটেছিল 2024-এর ওই আন্দোলনে? কেউ বলছেন পরিকল্পিত পরিবর্তন, কেউ বলছেন জনতার স্বাভাবিক ক্ষোভ। আসলে সত্যটা কি? বারবার অভিযোগ উঠেছে, কিন্তু সংশ্লিষ্ট কেউ মুখ খুলেনি, মুখ খুলছে না। সেনাবাহিনীর তরফ থেকে কোনো ব্যাখ্যা নেই, আইএসপিআরও কিছু জানাচ্ছে না, বলছে না কোনটা সত্য কোনটা গুজব। বর্তমান সরকার কি এসব অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে? এখানেই শেষ নয়। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, শেখ হাসিনার পতনের পেছনে ডিপ স্টেটের সক্রিয় ভূমিকা ছিল। প্রশ্ন হলো, এই ডিপ স্টেট আসলে কে, কারা জড়িত? তিনি কি কোনো নির্দিষ্ট দেশের কথা বলেছেন নাকি অভ্যন্তরীণ কোনো শক্তির কথা বোঝাতে চেয়েছেন? কারণ এই বক্তব্য সামনে আসার পর দেশ জুড়ে আলোচনা শুরু হলেও রহস্যজনকভাবে সেই আলোচনা আবার থেমে গেছে। কেন থেমে গেছে? জানেন, রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে, যখন প্রশ্ন বাড়ে
আর উত্তর আসে না, মানে প্রশ্ন হতে থাকে কিন্তু উত্তর পাওয়া যায় না, তখন গুজবই হয়ে ওঠে সত্য। বিদেশি মিডিয়া এক গল্প বলছে, দেশের ভেতরে নানান গল্প চলছে, এই দ্বন্দ্বের মধ্যেই তৈরি হচ্ছে নতুন ন্যারেটিভ। কিন্তু আমার প্রশ্ন, এই ন্যারেটিভ কে নিয়ন্ত্রণ করছে? কার ইশারায় দেশের মিডিয়া এবং সুশীলরা চুপ করে আছেন বা চুপ করে থাকেন? লিডস নিউজ বলতে চায়, যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয় তাহলে স্পষ্ট করে বলা হচ্ছে না কেন? আর যদি সত্যিই এখানে এমন নির্মম সত্য লুকিয়ে থাকে, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা যদি থাকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা কোন শক্তির বিরুদ্ধে, সেটাই বা জনগণের সামনে আসছে না কেন? আইন আদালতের সামনে আনা হচ্ছে না কেন? বারবার একই অভিযোগ, বারবার একই ধরনের নীরবতা, এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরো বড় কিছু? দেশের মানুষ জানতে চায় 5 আগস্টের পেছনের আসল গল্পটা কি। গুজব নয়, গল্প নয়, সত্যটা জানতে চায়। দর্শক, আপনার কি মনে হয়, সংশ্লিষ্টরা কি মুখ খুলবেন? অপরাধীরা কি শাস্তির মুখোমুখি হবেন? কমেন্টে জানান।